নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক বিমল মিত্রের লেখা গল্প তারপর একদিন। তাহলে শুরু করি। গল্পের নাম তারপর একদিন। তারপর একদিন কি হলো, হঠাৎ একজন পুলিশ ইন্সপেক্টর ঘরে এসে হাজির হলো। পুলিশ ইন্সপেক্টর জিজ্ঞেস করলে, আপনার নাম তো হরিশ সরকার? সে অবাক হয়ে গেল, বললে, না তো, আমার নাম হরিশ সরকার হবে কেন? আমার নাম তো অশেষ মজুমদার। পুলিশ ইন্সপেক্টর হেসে উঠল। বাহ, আবার মিথ্যে কথাটাও তৈরি করে রেখেছেন দেখছি। ভাবছেন আপনার নাম ধাম না জেনেই আপনাকে অ্যারেস্ট করতে এসেছি? আমাকে অ্যারেস্ট করবেন? কিন্তু আমি তো কিছু করিনি। করেছেন কি করেননি সে কোর্টে গিয়ে তার জবাব দেবেন। এখন থানায় চলুন। অশেষ মজুমদার তখন সবে ঘুম থেকে উঠেছে। তখন মুখটুক ধোয়াও হয়নি। কাল সন্ধেবেলা অফিস থেকে এসে এই ঘরটাতে ঢুকেছে। ঢুকে কম্বল চাপা দিয়ে সেই আধপড়া বইটা নিয়ে আবার খানিকটা পড়েছে। তারপরে ঠিক রাত 9টার সময় মধুবাবুর হোটেলে খেতে গিয়েছিল। মধুবাবুর হোটেল তখন বন্ধ ছিল। হোটেল কোনোদিন এমনিতে বন্ধ থাকে না, কিন্তু কাল দোকানের দরজায় তালা ঝুলছিল। হোটেল বন্ধ দেখে একটা অদৃশ্য ভয় সমস্ত শরীরটাকে যেন বিকল করে দিয়েছিল। হোটেল বন্ধ থাকলে খাবে কোথায়? পাশেই একটা মিষ্টির দোকান। আগে সন্দেশ রসগোল্লা বিক্রি হতো সে দোকানে। এখন সেখানে বেসনের খাবার বিক্রি হয়। কাচের বাক্সের ভেতরে থরে থরে সাজানো রয়েছে সেগুলো। দোকানদারের চেনা মুখ। দোকানদার জিজ্ঞাসা করলে, কিছু নেবেন নাকি? অশেষ বললে, আচ্ছা বলতে পারেন মধুবাবুর হোটেলটা বন্ধ কেন? দোকানদার হেসে উঠল। 2 দিন বাদে মশাই আমরাও বন্ধ করে দেব দোকান। অশেষ জিজ্ঞেস করলে, কেন, কি হলো বলুন তো? মাল কোথায় যে বেচব? অশেষ বুঝতে পারলে না। মাল? মাল মানে কি? আপনি আছেন কোথায়? কোন দেশে বাস করছেন? দোকানদার বোধহয় আরও কিছু বলতো, কিন্তু বাজে কথা বলে মুখ নষ্ট করবে না বলেই চুপ করে নিজের কাজে মন দিলে। অশেষ মজুমদার আর সারা শব্দ কিছু না পেয়ে অগত্যা ফিরে এলো। রাস্তায় তখন লোক চলাচল কমে এসেছে। বেশ শীত পড়েছে কদিন ধরে, কিন্তু কোথায় খাবার পাওয়া যায়? একটা পাউরুটির দোকান পেলে ভালো হতো। পাশেই একটা গলির ভেতরে ঢুকলো। সেখানে পাউরুটির দোকান ছিল বলে মনে পড়ল, কিন্তু কাছাকাছি যেতেই দেখলে দোকানের ঝাঁপ আধখানা বন্ধ। আধখানা ঝাঁপের ভেতরে উঁকি মেরে অশেষ জিজ্ঞেস করলে, রুটি আছে? দোকানি তার দিকে না চেয়েই বললে, না। একেবারে নেই? এবারে দোকানি চেয়ে দেখলে চেহারাটা। বললে, বলছি তো নেই, আবার কেন বিরক্ত করছেন? অশেষ বললে, দেখুন, যদি কোনো রকমে একটা রুটি দিতে পারতেন। আমার হোটেলটা আজ হঠাৎ বন্ধ হয়ে গেছে। রুটি পেতে হলে কাল সকাল 7টার মধ্যে আসবেন, এখন যান, বলে দোকানি ঝাঁপটা আরও নিচু করে নামিয়ে দিলে। আবার ফিরল অশেষ। এখন অবশ্য খিদেটা সহ্য হচ্ছে, কিন্তু খিদের জন্য যদি মাঝরাত্রিরে ঘুম ভেঙে যায় তাহলে কি করা যায়? গোটা কয়েক কলা খেলে পেটটা ভরতে পারে। বাজারে গেলে হয়তো কিছু কলা কিনতে পাওয়া যেতে পারে। আসলে এত কাণ্ড কিছুই করতে হতো না যদি এই পাড়ায় চেনাশোনা কেউ থাকতো তার। এই পাড়ায় কেন, কোনো পাড়াতেই অশেষ মজুমদারের চেনাশোনা কেউ নেই। বাজারের দিকে পা বাড়াতেই মধুবাবুর সঙ্গে দেখা। মধুবাবু পেছন থেকে ডাকলে, এই যে অশেষবাবু, আমি আপনাকেই খুঁজছিলুম। মোটা সোটা বেঁটে মানুষ মধুবাবু। 11 বছর ধরে অশেষ এই মধুবাবুর দোকানে খেয়ে আসছে।
প্রথম প্রথম 30 টাকা নিত খাওয়ার জন্যে। দুবেলা ভাত, ডাল, মাছ, তরকারি। জীবনে কোনো দিন খাওয়ার বিলাস বলতে যা বোঝায় তা তার ছিল না, তাই কোনো দিন কমপ্লেন কিছু ছিল না অশেষের। অন্য খদ্দেরা চিৎকার করত, অভিযোগ করত, চালে কাঁকড় থাকলে ভাত ফেলে দিত, কেউ কেউ টাকা বাকি রাখত। আবার ভাতের হোটেল চালানো বড় ঝকমারি ব্যাপার, কিন্তু অশেষ ঠিক কাঁটায় কাঁটায় নিজের ঘেরা ঘরটাতে গিয়ে বসত আর যা দিত তাই খেয়ে নিয়ে চলে আসত। এমনি করে গেল 10টা বছর খেয়ে এসেছে। সকালবেলা খেয়ে নিয়েই অফিস চলে গেছে, সেখানকার কাজকর্ম সেরে আবার সন্ধ্যাবেলা ঘরখানাতে ঢুকে পড়েছে। ব্যতিক্রম হয়েছিল প্রথম কাল রাত্রে। বহুদিন অশেষের মনে হয়েছে কিছু লোকের সঙ্গে মেশে। রাস্তায়, বাসে, ট্রামে ভিড়ের মধ্যে অনেকবার মানুষের সঙ্গে একাকার হতে চেয়েছে, কিন্তু মনে হয়েছে ভিড়ের মানুষ যেন নিঃসঙ্গ মানুষ। কেউই ভিড় চায় না, কিন্তু বাধ্য হয়ে কোটি কোটি মানুষ ভিড় সৃষ্টি করতে বাধ্য হয়েছে। আর বাধ্য হয়েছে বলেই বিরক্ত হয়ে সবাই সবাইকে ধাক্কা দিয়েছে। হঠাৎ পেছনে আওয়াজ হলো, ও অশেষবাবু, আপনার হোটেল তো বন্ধ মধুবাবু, আমি তো হোটেল থেকেই ফিরে আসছি। মধুবাবু বললে, আর আমি কিনা আপনাকেই খুঁজে বেড়াচ্ছি। কেন? আপনি খেতে পাননি আমি ভাবব না? কিন্তু হোটেল বন্ধ করে দিলেন কেন? আরে বন্ধ আর করলুম কোথায়? গভর্নমেন্টই তো বাধ্য করলে দোকান বন্ধ করতে। গভর্নমেন্টের নাম শুনে অশেষ যেন নিশ্চিন্ত হলো। বললে, ও তাই বলুন। তাই বলুন মানে? অশেষ বললে, মানে গভর্নমেন্ট দোকান বন্ধ করলে আর আপনি কি করতে পারেন? না না, তা বলছি না। আপনি মশাই এখনো সেই আনাড়ি রয়ে গেলেন বরাবর। অশেষ মুখ তুলে চাইলে ভালো করে। আনাড়ি ছাড়া শেয়ানা কে আছে আজকের দিনে? সবাই তো অশেষের মতো অসহায়, সবাই সবাই। সেদিন অফিসে পাশের বনমালীবাবুকে দেখে তাই তো মনে হয়েছিল। বনমালীবাবুর হাতে যখন কাজ থাকে না, তখন ড্রয়ার থেকে বই বার করে লুকিয়ে লুকিয়ে পড়ে। মধুবাবু বললে, আপনার সঙ্গে একটা কথা ছিল অশেষবাবু। কি কথা? আমার এখনো খাওয়া হয়নি, আমি কলা কিনতে যাচ্ছিলাম। আরে মশাই, একটা দিন না খেলে কি হয়? আমিও তো আজ খাইনি। এই খাবার ব্যবস্থা করবার জন্যই তো আপনার সঙ্গে দেখা করতে এসেছি। খাবার ব্যবস্থা করতে? হ্যাঁ। মধুবাবু অন্ধকারের মধ্যেই বেশ একটা মানে ভরা হাসি হাসলেন। বললেন, যেমন দেশ তেমনি চালচলন করতে হবে তো। একদিন আমি যে আপনাদের মাসে 30 টাকায় ভাত খাইয়েছি, আজ 50 টাকাতেও পারছি না। কেন বলুন তো কেন? অশেষ বললে, তা জানি না। কিছু খবরই রাখবেন না তো জানবেন কি করে? দেশে কি ঘটছে তা তো আপনাদের খবর রাখা উচিত। মধুবাবুকে টাকা দিলুম আর মধুবাবু আমাদের খাওয়াবে, সে যুগ চলে গেছে, সে যুগ আর আসবে না। তারপর কাঁধে হাত দিয়ে আড়ালে নিয়ে গিয়ে গলা নিচু করে বললেন, আপনাকে একটা কাজ করতে হবে মশাই। আপনার ঘরে আর কে আছে? অশেষ বললে, আর কে থাকবে, আমি একলাই থাকি। আর বাড়িওয়ালা? বাড়িওয়ালা তো থাকে শ্যামবাজারে, অতি ভদ্রলোক। আর কোনো ভাড়াটে নেই বাড়িটাতে? আছে, কিন্তু তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তারা দোতলার ঘরে থাকে। কী রকম লোক তারা? তাদের দেখিনি কখনো, তো কি করে বলবো তারা কী রকম লোক? আপনি তো বেশ মশাই, এক বাড়িতে বাস করছেন আর তাদের দেখেনি? তা বেশ হয়েছে, ভালোই হয়েছে। আপনাকে একটা কাজ করতে হবে। তা কি কাজ বলুন? আপনাদের কথা ভেবেই ব্যাপারটা করেছি। আপনারা আমার এতদিনের খদ্দের, আপনাকে আজ খাওয়াতে পারলুম না,
এ যে আমার কি দুঃখ সে আমি আপনাকে বোঝাতে পারবো না মশাই। আমি নিজেও আজ খাইনি, তা জানেন? কেন, কি হলোটা কি? আরে চাল কোথায় পাবো যে খাবো? আপনাদের খাওয়াতে পারলাম না আর আমি নিজে খাবো? আপনি ভেবেছেন কি? অশেষ বললে, আচ্ছা কি ব্যাপার বলুন তো, কিছুই পাওয়া গেল না কেন বলুন তো? চাল নেই? না, তবে আর বলছি কি, পাউরুটি? আটা ময়দা থাকলে তবে তো পাউরুটি হবে। আপনি আছেন কোথায়? রসগোল্লা সন্দেশ? মধুবাবু এবার যেন রেগে গেলেন, বললেন, এই জন্যেই তো বলে বাঙালি। বাঙালির কিচ্ছু হবে না মশাই, এই আমি বলে রাখলুম। দেখে আসুন ইউপিতে গিয়ে, দেখে আসুন মাদ্রাজে, বোম্বাই গিয়ে, সেখানকার সব কড়া কড়া লোক, সেখানে সবাই খেতে পাচ্ছে। আর আপনাদের বাংলাদেশের কেবল এই অবস্থা। এ তো আপনাদের জন্যেই। আপনারা কিছুই বলবেন না, কিছুই করবেন না, তাই আপনাদের এত দুর্ভোগ। অশেষ তবু কিছু বুঝতে পারল না। মধুবাবু বললে, চলুন, আপনার ঘরে চলুন, রাস্তায় দাঁড়িয়ে ঠিক হবে না, নিরিবিলিতে বলতে হবে। মশাই, বাংলাদেশের কয়লা আপনি পাঞ্জাবে গিয়ে কিনবেন এক দামে। এখানেও কয়লার যে দাম, সেই পাঞ্জাবেও সেই কয়লার সেই একই দাম। এখানকার লোহা ইস্পাত উড়িষ্যাতেও সেই একই দরে বিক্রি হচ্ছে। কিন্তু চাল? অশেষ বললে, আমার ঘরে কি আপনি বসতে পারবেন? খুব ছোট ঘর। রাখুন মশাই ঘরের কথা, বলা হচ্ছে চালের কথা, আপনি বলছেন ঘরের কথা। এই তো আমার পিসিমা এলো পুরী থেকে, সেখানে এই কালকেও 52 পয়সা কিলো করে চাল বিক্রি হচ্ছে। বাড়ির কাছে এসে গিয়েছিল। অশেষ দরজার তালা খুলে ভেতরে ঢুকল। আলোর সুইচ টিপে বললে, একটু বসবার অসুবিধে হবে আপনার, একখানা চেয়ার শুধু আছে। না মশাই, আমাদের অসুবিধে হলে চলবে কেন, এরই মধ্যে চালিয়ে নিতে হবে। তারপর ঘরখানার চারদিকে দেখে মধুবাবু বললে, এই ঘরেই থাকেন বুঝি? ভারী চমৎকার ঘর তো। কত ভাড়া? 100 টাকা। বেশ সুবিধেই পেয়েছেন তো। 10 বছর আগে নিয়েছিলেন তাই রক্ষে, এখন হলে গালে চড় মেরে 150 টাকা নিয়ে নিত। তা সে যা হোক, রান্নাঘরটার নেই? আছে, কিন্তু ব্যবহার করা হয় না। কোথায় রান্নাঘর দেখি? পাশেই 3 ফুট বাই 2 ফুট একখানা ঘর। ঠিক ঘর নয়, একটা বাক্স, একেবারে খালি পড়ে আছে। মধুবাবু বললেন, ঠিক এই ঘরখানাতেই আমার চলে যাবে। তারপর বাইরে উঁকি দিয়ে কাকে যেন ডাকলেন, এই এই, এখানে নিয়ে আয়। অশেষ অবাক হয়ে দেখলে কে একজন লোক অন্ধকার থেকে বেরিয়ে এলো। গো বেচারা চেহারা, ময়লা কাপড়, ছেঁড়া আলোয়ান। তার পেছনে আর একজনের মাথায় একটা 2 মণি বস্তা। শীতের দিনেও মোট বয়ে ঘেমে নিয়ে উঠেছে লোকটা। মধুবাবু বললে, নামা নামা, এইখানেই নামা, খুব আস্তে, শব্দ করিসনি। লোকটা বস্তাটা ধপাস করে মেঝের ওপর ফেলে দিলে। সঙ্গে সঙ্গে ঘরের মেঝের ধুলোগুলো ঝড়ের মতন উড়ে এসে নাকে লাগলো। অশেষ দেখতে লাগলো অবাক হয়ে। বললে, এইসব কি মধুবাবু? কি আবার? চাল? তা এখানে চাল রাখছেন কেন? আমি এত চাল কি করব? খাবেন মশাই, খাবেন, আবার কি করবেন? অশেষ বললে, আমি এত চাল খাবো কি করে? আরে মশাই, আপনাকে নিয়ে তো দেখছি অশেষ জ্বালা। একদিনে খেতে কে বলেছে আপনাকে? আস্তে আস্তে একটু একটু করে খাবেন। কিন্তু আমি ভাত রাঁধব কি করে? আমি তো রাঁধতে জানি না। মধুবাবু অতি দুঃখের ভাবনার মধ্যেও হেসে ফেললেন। আরে আপনাকে রাঁধতে হবে কেন? আমি রেঁধে দেব, আমার রাঁধবার লোক আছে। আমার শুধু রাখবার জায়গা নেই বলেই আপনার ঘরে রেখে দিয়ে গেলাম। চালের যা ব্যাপার তা তো আর খবর রাখেন না।
চাকরি করেন অফিসে আর খাওয়ার জন্যে আমার কাছে মাসকাবারি 50টি টাকা দিয়েই খালাস, কিন্তু আমি কোত্থেকে আপনাদের খাওয়াই বলতে পারেন? অশেষ চুপ করে রইল, কিছু বুঝতে পারলে না। মধুবাবু বললে, কই, জবাব দিচ্ছেন না যে, বলুন কি বলবেন? অশেষ বললে, আমি ওসব বুঝি না, আমি শান্তিতে থাকবো বলেই আপনার হোটেলে খাই। সেই আপনাদের জন্যেই তো আমি এই এত অশান্তি ভোগ করছি মশাই, নইলে আমার আর কি। তারপর যে লোকটা চাল এনেছিল সে চলে যাওয়ার পর মধুবাবুও চলে যাচ্ছিল। অশেষ ডাকলে, বললে, এ ঘরে চাবি দিয়ে দেব? হ্যাঁ, তালা এঁটে বসে থাকুন, আপনার ঘরে কেউ আসে না তো? অশেষ বললে, না, আমার ঘরে আবার কে আসবে? আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন কেউ নেই, দূর সম্পর্কে যারা আছেন তারা দেশে থাকেন। বন্ধু বান্ধব? আমার কোনো বন্ধু বান্ধব নেই, আমি শান্তিতে থাকবো বলে কারো সঙ্গে মেলামেশা করি না। মধুবাবু বললে, খুব ভালো করেন মশাই, খুব ভালো করেন। আজকাল কেউ আপন নয়, সবাই আজকাল স্বার্থপর হয়ে গেছে, আপনার ভালোটা কেউ চাইবে না। মধুবাবু চলে যাবার পর অশেষ খানিকক্ষণ চুপ করে ভেবেছিল। কালকের খাওয়ার না হয় সুরাহা হলো, কিন্তু আজ কি খাবে? তক্তপোষটার ওপর চুপ করে বসে ভাবতে ভাবতে একটু তন্দ্রা এসেছিল। তারপর হঠাৎ মনে হয়েছিল কে যেন দরজায় টোকা মারছে। কে? সকালবেলা পুলিশের প্রশ্নে কালকে রাত্রের ঘটনাগুলো আবার সব মনে পড়তে লাগলো। পুলিশ ইন্সপেক্টর জিজ্ঞেস করলে, কে আপনার দরজায় ধাক্কা দিলে? হঠাৎ যেন অশেষ মজুমদারের চোখের সামনে সব বোঁ বোঁ করে ঘুরতে লাগলো, সব যেন এলোমেলো। এতদিন এই 10 বছর দেশ ছেড়ে কলকাতা আছে, সব স্মৃতি সব অভিজ্ঞতা যেন ঝাপসা হয়ে ফুটে উঠল অশেষ মজুমদারের দৃষ্টির আগে। এই শহর, এই কলকাতা, এই দেশ, এই পৃথিবী থেকে সে বরাবর গুটিয়ে নিয়েছিল নিজেকে। আজকে হঠাৎ জিজ্ঞেস করলে সে বলতে পারবেই বা কেন? তাকে একটু ভাবতে দাও, তলিয়ে যেতে দাও, জীবনের নিজের তলায় ডুব দিতে দাও। বনমালীবাবু ড্রয়ার থেকে রোজ নতুন নতুন বাংলা বই বার করে পড়ত। লাল নীল মলাট, সেই অফিসের রংচঙা চেহারা। বইগুলোর মধ্যে একবার ডুব দিলে আর বনমালীবাবুর জ্ঞান থাকত না। অফিসের মধ্যে একেবারে কনিষ্ঠতম কেরানি অশেষ মজুমদার। বনমালীবাবু অশেষ মজুমদারের ঘাড়ে সব কাজ চাপিয়ে দিয়ে নভেল পড়ত আর মাঝে মাঝে কেউ দেখছে কিনা নজর দিত। এত কি পড়েন? একদিন জিজ্ঞেস করেছিল অশেষ। উপন্যাস হে, উপন্যাস। ওতে কি থাকে? সে কি হে, উপন্যাস কখনো পড়নি তুমি? ছোটবেলায় বাবা বারণ করতো উপন্যাস পড়তে। বাবা বারণ করলে আর তুমিও পড়লে না? অশেষ জিজ্ঞেস করেছিল, কিন্তু কি থাকে ওতে? উপন্যাস পড়নি তা তোমাকে বোঝাবো কি করে? তোমার তো মানুষ জন্মই বৃথা হে। আশেপাশের মানুষের জীবনের সব কথা থাকে এতে। কিন্তু বাবা বলেছিলেন অনেক খারাপ খারাপ জিনিস থাকে নাকি। তা প্রেম কি খারাপ জিনিস? অশেষ মজুমদার সেদিন মহা মুশকিলে পড়েছিল প্রশ্নটা শুনে। যে জিনিসের কোনো অস্তিত্বই নেই সে জিনিস ভালো কি মন্দ তার বিচার সে কী করে করবে? প্রেম কোথায় হয়? বনমালীবাবু অবাক হয়ে গিয়েছিল কথাটা শুনে। সে কি হে, প্রেম কোথায় না হচ্ছে? বাড়িতে, রাস্তায়, গঙ্গার ঘাটে, ময়দানে, লেকে, বোটানিক্যাল গার্ডেন্সে, গান্ধী ঘাটে। তুমি কখনো দেখনি? অশেষ সত্যি কিছুই দেখেনি। বলেছিল, আমি তো কোথাও যাই না। যাও না মানে? অফিসে আসতে যেতে বাসের মধ্যে দেখতে পাও না? তুমি কি চোখ বুজে ঘোরাঘুরি করো নাকি হে? সিনেমাও দেখো না? ভালো ভালো সিনেমার জন্যে লোককে ঘন্টার পর ঘন্টা কিউ দিতে দেখো নি? অশেষ মজুমদার বলেছিল,
আমি তো অফিস আর বাড়ি ছাড়া আর কোথাও যাই না। কেন যাও না কেন? বাবা কি তাও বারণ করে গিয়েছিলেন? না, আমি একটু শান্তিতে থাকতে চাই কি না। বনমালীবাবু মুখ বাঁকালো। সিনেমা থিয়েটারের চেয়ে আর বেশি শান্তি কিসে হে? মানুষকে শান্তি দেবার জন্যেই তো ওগুলোর সৃষ্টি। বেশ আরাম করে লাইফটাকে ভোগ করে না নিলে বেঁচে থেকে ফয়দাটা কি? ভগবান তোমাকে তৈরি করেছে আর তুমি নিজেও কিছু তৈরি করে নাও। তুমি বিয়ে করে সংসার করো, বেশ আরাম করে পায়ের ওপর পা তুলে দিয়ে হুকুম চালাও, দুহাতে টাকা উপায় করে ব্যাংকে রেখে বোম মেরে বসে থাকো। দেখবে ভগবানই বাকে আর তুমিই বাকে। দেখবে দুনিয়াতে বেঁচে থেকে কত আরাম। এসব কথায় বিশেষ কান দেয়নি অশেষ। অশেষ মজুমদারের সঙ্গে বনমালীবাবুর ওই জন্যেই বেশি মেলেনি, কারোর সঙ্গেই মেলেনি। শুধু বনমালীবাবুরই নয়, আরও অনেক বাবু আছে অফিসে, অনেক সাহেব, অনেক বড় সাহেব। অফিসটা তো এই পৃথিবীটারই একটা ছোট সংস্করণ। অফিসটাই যেন মাপে বড় হয়ে এই পৃথিবীতে পরিণত হয়েছে। এই পৃথিবীতে কেউ চাপরাশি, কেউ পিয়ন, কেউ জেলার বাবু, কেউ ক্যাশিয়ার, কেউ বা ম্যানেজার, আবার কেউ বা জেনারেল ম্যানেজার। মালিককে কখনো দেখা যায় না অফিসে। মালিক আড়াল থেকেই কলকাঠি নাড়ে। কেউই বুঝতে পারে না কাল কার কপালে কি আছে। কাকে ফাইন করবে মালিক, কাকে প্রমোশন দেবে, কাকে ডিমোশন করবে, কাকে আবার অ্যাপয়েন্টমেন্ট দেবে, আবার কাকে কখন ডিসচার্জ করবে তা অফিসে কেউ আগে থেকে হদিশ দিতে পারে না। কিন্তু তা নিয়েও অশেষ মজুমদার কখনো মাথা ঘামায়নি। দূর থেকে ভিড় দেখেই সরে এসেছে। দায়িত্বের ভিড়, ভাবনার ভিড়, ভয়ের ভিড়। মানুষের ভিড়ের চেয়ে সে ভিড় কি কিছু কম বিপদের? তার চেয়ে মধুবাবুর হোটেলের নিরাপদ নিশ্চিন্ততা আছে, নিজের একতলার ঘরখানার নির্বাধ নির্জনতা আছে। সেখানেই সে নিজের জীবনের কৈবল্য চেয়েছিল। ভয় যেমন খারাপ জিনিস, আবার তা ভালোও বটে। সেই ভয়ই তাকে নিরুদ্বেগ জীবনযাত্রার মধ্যে অবগাহন করতে সুবিধে করে দিয়েছিল। মধুবাবু নিজের হোটেলের সামনে ক্যাশ বাক্স নিয়ে বসে থাকত। পয়সা, টাকা, আনি দুয়ানিগুলো গুনত আর হিসেব লিখত। হিসেবের গোলকধাঁধার মধ্যে ডুবে গেলেও জ্ঞানটা পুরো মাত্রার থাকত টনটনে। জিজ্ঞেস করত, হ্যাঁ রে বোচা, অশোকবাবু আজকে খেলে না তো? বোচা সর্দার চাকর, বলতো, হ্যাঁ বাবু খেয়ে গেছেন। সে কি রে, কখন খেলে? আমি তো দেখতে পেলুম না। তার তেমনি মানুষই বটে অশেষ মজুমদার। কেউ দেখতে পেত না। কেউ যাতে দেখতে না পায় আপ্রাণ সেই চেষ্টাই করত সে। কেউ দেখতে না পেলেই তো ভালো। সে গুনতি থেকে বাদ পড়ে যাবে। তাকে জীবনের প্রতিযোগিতায় বাঁচবার জন্য লড়াইও করতে হবে না, কিউতে দাঁড়াতেও হবে না। কত লোক তো এমনি করে চোখের আড়ালেই থেকে গেল বরাবর। কবে জন্ম হলো, কবে মরে গেল তা কেউ জানতেও পারল না। পৃথিবীর আদিম অন্ধকারের দিনে যেমন করে কৃমিরা বাঁচত তেমনি। তা হোক, তবু তো এতে হুড়োহুড়ি নেই, হাঁফানো নেই, দৌড়নো নেই। শান্ত, নিরিবিলি, নির্বেদ, নিরুদ্বেগ জীবন। কিন্তু হঠাৎ যেন কদিন থেকে একটু একটু অস্বস্তি হচ্ছিল। সন্ধেবেলা ব্ল্যাক আউট হয়ে যেত। অফিস থেকে ফিরতে রাস্তায় অন্ধকার অন্ধকার লাগত। লোকে বলতো যুদ্ধ বেঁধেছে। পাকিস্তানের সঙ্গে নাকি যুদ্ধ হবেও বা। কি মশাই, যুদ্ধের খবর আপনি শোনেননি? না, আমি কি করে শুনবো বলুন? খবরের কাগজও পড়েন না? না। রেডিওও শোনেন না? না। খবরের কাগজ শুনলে বা রেডিও পড়লেও আমি যেন যুদ্ধের হাত থেকে বেঁচে যাব। ও না পড়লেও যা হবে, পড়লেও তাই হবে। খবরের কাগজ পড়লেও তো মাথার ওপর বোমা পড়া কেউ ঠেকাতে পারবে না। তা তখনও বুঝতে পারেনি যে মধুবাবুর হোটেলও একদিন বন্ধ হয়ে যাবে। মধুবাবুর হোটেলের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের যে একটা ক্ষীণ সম্পর্ক আছে তা সে কল্পনা করতেও পারেনি তখন।
কাল যখন অনেক রাত্রে বাজারের দিকে যাচ্ছিল তখনও জানতে পারেনি যে এই যুদ্ধের সঙ্গে সেও জড়িয়ে পড়বে। বাইরের ব্ল্যাকআউটের আতঙ্ক তাকেও এমন করে একান্তভাবে গ্রাস করবে। অথচ সে তো মুক্ত পুরুষ। সংসারে বাস করেও যে ভালো করে সংসারই হলো না, সেই তো সত্যিকারের মুক্ত পুরুষ। কোনো দায় নেই, কোনো দায়িত্ব নেই। যে সমাজ তাকে দায়িত্ব দেয়নি, সে সমাজের ওপরও তার কোনো দায়িত্ব নেই। সংসার করতে গেলেই সন্তান চাই। সন্তান হলেই এ সমাজে তাকে স্কুলের টিচারদের ঘুষ দিতে হবে, কোশ্চেন বলে দেবার জন্যে কোচিং ক্লাসে ভর্তি করতে হবে। তারপর আছে সন্তানদের ভবিষ্যৎ। সেখানে ঘুষ, খোসামদ, ইনফ্লুয়েন্স সব কিছু না করতে পারলে তোমার ছেলে প্রতিযোগিতার ভিড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। তারপর আছে দল। দল না পাকালে তুমি বাতিল। কারো না কারো দলে তোমাকে যোগ দিতেই হবে। দলে না ভিড়লে তুমি পেছিয়ে পড়বে। তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। এই সভ্য সমাজে তুমি কুলীন হয়েও হরিজন। ছোটবেলায় বাবা বলেছিল, সব সময় সত্যি কথা বলবে বাবা, সত্যের মার নেই। কিন্তু অশেষ মজুমদারের মনে হয়েছিল বাবা সেদিন তার সেই অল্প বয়সে মারা গিয়ে যেন বেঁচে গেছেন, তাকে কিছুই দেখে যেতে হলো না। বাবা আরও বলেছিল, তুমি বড় হয়ে কি হবে কিছু ভেবেছ? বড় হয়ে অশেষ মজুমদার কি হবে তা সেই অল্প বয়সে ভাবতে পারেনি। শুধু মনে হয়েছিল কিছু হয়েই বা কি হবে, কিছু যে হতেই হবে তারই বা কি মানে আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেরানি, কবি, ঘুষ না দিলে তো কিছু হবারই উপায় নেই। যেখানেই যাও সেখানেই ভিড়। সেই ভিড় সরিয়ে সামনের সারিতে যেতে গেলেই ঘুষ চাই। বাবার বড় ভাবনা ছিল ছেলের জন্যে, ছেলের ভবিষ্যতের জন্যে। কিন্তু একটা ক্ষীণ আশা ছিল বাবার মনে। এই তো ব্রিটিশ গভর্নমেন্ট চলে গেল, এবার ইন্ডিয়া স্বাধীন, স্বাধীন দেশের নাগরিক তোমরা, আর আমরা সারা জীবন ইংরেজের লাথি ঝাঁটা গালাগালি খেয়ে এলুম। আমাদের কপালে যা ছিল তা তো ভোগ করেছি, এবার তোমরা সুখের মুখ দেখতে পাবে, এইটাই আমার তৃপ্তি। এই তৃপ্তি নিয়েই আমি চলে যাচ্ছি। এবার থেকে আর তোমাদের কাউকে খোসামত করতে হবে না। এবার তোমরা এই দেশের রাজা, তোমাদের স্বজাতির লোকরাই ভাইসরয় হবে, তোমাদের নিজের লোকরাই রাজ্য চালাবে। তখন আমাদের কথা মনে করো। আমরা অনেক কষ্ট করে তোমাদের মানুষ করেছি বাবা, অনেক সহ্য করেছি। এবার সব গোলমাল মিটে গেল, এবার শান্তি। সেসব সেই 18 বছর আগেকার কথা, 1947 সালের কথা। তারপর কি হলো? তারপর মধুবাবু চলে যাবার পর আমি চুপ করে বসে রইলুম খানিকক্ষণ। বড় খিদে পাচ্ছিল, কিন্তু কিছু করবার উপায় ছিল না। হঠাৎ মনে হলো দরজায় কে যেন ধাক্কা দিলে। বললাম, কে? দরজা খুলে দিতেই দেখি একটা লোক উঁকি মারছে। লোকটাকে চিনতে পারলাম। ওই লোকটাই মধুবাবুর চাল নিয়ে এসেছিল আমার ঘরে। লোকটা চোখ পিটপিট করে বললে, কত দর দিলেন ওই 1 বস্তা চালের? বললাম, আমি তো কিনিনি, ও তো ওর চাল, উনি রেখে গেলেন। তা যারই চাল হোক, আপনি বেচবেন? আমি অবাক হয়ে গিয়েছি। বললাম, ওর চাল আমি কি করে বেচব? লোকটা বললে, আমি 150 টাকা দর দেব, আমাকে দিন না বেচে। আমি আরও অবাক হয়ে গেলাম। লোকটা বলে কি? লোকটা হাসতে লাগলো। বললে, এসব তো হামেশাই হচ্ছে, আপনি কেন মিছিমিছি ভয় পাচ্ছেন? মাঝখান থেকে আপনি মুফতে কিছু টাকা পেয়ে যেতেন। বললাম, আমি কেন মাঝখান থেকে টাকা নিতে যাব? লোকটা বললে, আপনি তো অবাক করলেন মশাই, সবাই টাকা নিচ্ছে আর আপনিই বা নেবেন না কেন? সবাই মানে? সবাই মানে সবাই।
আমি তো এ লাইনে 18 বছর রয়েছি মশাই, সবাইকেই তো দেখলুম। কে নেয় না তাই বলুন। যারা যত বড় বড় লোক তাদেরই তত খাঁকতি। বললাম, বেশি বাজে বকবেন না আপনি, এখন যান এখান থেকে। আমার তখন একটু রাগ হয়েছিল। একে রাত হয়েছে তাই খাওয়া হয়নি রাত্রে। কিন্তু লোকটা তবু গেল না। বললে, মিছি রাগ করছেন কেন মশাই? যা সবাই করে আপনিই বা তা করবেন না কেন? কে করে জানতে চান? কে কে করে? কিন্তু কাউকে যেন বলবেন না মশাই, তাহলে ডিফেন্স অফ ইন্ডিয়ার আইনে আপনাকে পুলিশে ধরবে। এবার ভালো করে লোকটার মুখে ইংরেজি উচ্চারণ শুনে একটু চমকে গিয়েছিলাম। লোকটা তো তাহলে কুলি মজুর শ্রেণীর নয়। লোকটা বললে, 150 টাকা মাটি খুঁড়লেও আপনার আসবে না। অমনি যখন পাচ্ছেন তখন নিয়ে নিন না। বললাম, আপনি যান, আমি অন্য লোকদের মতো নই। আমি ওসব ঝঞ্ঝাটের মধ্যে যেতে চাই না। মধুবাবু আমার হোটেলের মালিক, তাই আমার ঘরে চালটা রাখতে দিলাম। আপনি আমাকে একটু শান্তিতে থাকতে দিন। তারপর আরও সব কি কথা হয়েছিল মনে নেই। যখন লোকটা চলে গেল তখন বেশ শাসিয়ে গেল আমাকে। বললে, বেচবেন না তো? আমি দরজাটা জোরে বন্ধ করে দিয়ে বললাম, না। লোকটা বাইরে থেকে শাসাতে লাগলো, দেখে নেব আপনি চাল বেচেন কি না, দেখে নেব। খুব লায়েক হয়ে গেছেন একেবারে। ঢের সাধু লোক দেখা আছে আমার, সব বেটাকে চিনে নিয়েছি। আচ্ছা। তারপর আমি আর সে কথায় কান না দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লুম। আর তারপর আপনারা এসে এখন দরজা ঠেললেন। আমি বলছি, আমি হরিশ সরকার নয়, আমি স্যাক্সটন অ্যান্ড জ্যাকবসন কোম্পানির ডিসপ্যাচ ক্লার্ক। আমার অফিসে গিয়ে আপনারা খবর নিতে পারেন। আমি বাড়িওয়ালাকে যে রসিদ দিই তা দেখতে পারেন। মধুবাবুর হোটেলের হিসেবের খাতা দেখতে পারেন। সব জায়গায় আমার নাম অশেষ মজুমদার লেখা আছে। কোনো কালে আমার নাম হরিশ সরকার নয়। পুলিশ ইন্সপেক্টর বললে, সে প্রমাণ আপনি ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে দেবেন, এখন থানায় চলুন। তারপর একদিন আর এক দেশে আর এক লোকের সভা বসল। স্বর্গলোক বলো স্বর্গলোক, নরক লোক বলো নরক লোক। স্বর্গ নরক সবই যদি কল্পনা হয় তো হোক, কিন্তু অশেষ মজুমদারের কিছু এসে যায় না তাতে। অশেষ মজুমদারেরা পৃথিবীর নিরীহ নাগরিক। তারা পৃথিবীর এক কোণে নিরিবিলিতে শান্তিতে বাস করতে চায়। তারা কোনো কিছু নিয়ে কাড়াকাড়ি করে না। তারা সকালবেলা জীবিকার জন্যে অফিসে গিয়ে ঢোকে, আর বিকেলবেলা সেখান থেকে বেরিয়ে এসে নিজেদের কোঠরে মাথা গোঁজে। তারা সকলের পিছু সারিতে দাঁড়িয়ে সকলের আড়ালে থেকে একটু শান্তি পেতে চায়। অশান্তি হবে বলে নিঃশব্দে বেঁচে থেকে নিজের আর্জি কখনো জোর গলায় চিৎকার করে কাউকে জানায় না। তারা শুধু বলে, আমি আছি, কিন্তু তোমাদের অস্তিত্বের ব্যাঘাত ঘটিয়ে নয়। তোমরাও থাকো, কিন্তু আমার অস্তিত্বকে তোমরা অনুগ্রহ করে বিপন্ন করো না। আমি তোমাদের কোনো উচ্চাকাঙ্ক্ষার পথে কখনো বাধা হয়ে দাঁড়াবো না। কিন্তু আশ্চর্য, অশেষ মজুমদারদের সেই শান্তির জগতেই হঠাৎ এই বিপর্যয়টা বাঁধল। সমস্ত রাত তার সেই অন্ধকার গহ্বরের মধ্যে কাটল। জন্ম মৃত্যু জীবন অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু যেন তার সেদিন নিরর্থক হয়ে গিয়েছিল। কিছু নেই, আনন্দ বলে কিছু নেই, দুঃখ বলেও কিছু নেই। অশেষ মজুমদারের মনে হয়েছিল একদিন এই কোটি কোটি বছর ধরে যে পৃথিবী চলে এসেছে, এইটাই যেন এর স্বাভাবিক গতি। তোমরা যা যা বলেছ আমি তার সব কিছু মেনে এসেছি, সত্য কথা বলে এসেছি, সদাচরণ করে এসেছি, সৎভাবে জীবনযাপনও করে এসেছি। কিন্তু তবু আমাকে তোমরা মুক্তি দিলে না। তবু তোমরা আমাকে অকারণে বিপন্ন করলে। আমি যদি অমৃতের পুত্র হই তো সে অমৃতে আমার দরকার নেই।
আমি যদি দেবতার অংশ হই তো সে দেবতা আমার পুজোর যোগ্য নয়। আমাকে কেন তোমরা এত কষ্ট দিচ্ছ? আমি তো বলেছি আমি হরিশ সরকার নই, আমি অশেষ মজুমদার। আমি হরিশ সরকারকে চিনি না, তবু তোমরা আমাকে সারা দিন সারা রাত যন্ত্রণা দিয়েছ। এতদিন তাহলে তোমরা আমাকে সমস্ত মিথ্যে কথা বলে এসেছ, সব স্তোক বাক্য। পুলিশের ইন্সপেক্টর বলেছিল, এখনও সত্যি কথা বলুন, আমরা আপনাকে ছেড়ে দেব। অশেষ মজুমদার বলেছিল, সত্যি কথাই তো বলছি। তাহলে আর ছাড়লাম না, কিন্তু আমি কি অপরাধ করেছি সে জবাব আমি আপনার কাছে দেব না, ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে দেব। কিন্তু এই পৃথিবীটাই তো একটা হাজতখানা। এই বিরাট হাজতখানার মধ্যে তো প্রতিদিন প্রতি মুহূর্তে অকারণ অপরাধে কোটি কোটি মানুষকে এমনই করে যন্ত্রণা দেয় পুলিশ ইন্সপেক্টর। কেউ জানতে পারে না কি তার অপরাধ, কেন সে অপরাধী। অশেষ মজুমদার তখন যন্ত্রণায় ছটফট করছে। একটু আলো দাও, একটু বাতাস দাও, একটু শান্তি দাও। অন্যায়ের প্রতিকার করো বলবো না, কারণ অন্যায়ই এখানে ন্যায়, অশান্তি এখানে শান্তি। এই আমি সার জেনে নিয়েছি তোমাদের উপনিষদ, বেদ, গীতা, মহাভারত সব মিথ্যে। জেনে নিয়েছি পরম কারুণিক, পরম মঙ্গলময়, সর্বশক্তিমান বলে কেউ নেই। ওসব তোমাদের স্তোক বাক্য, ওসব তোমাদের ধাপ্পাবাজি। হঠাৎ অশেষ মজুমদারের মনে হলো যেন একটা নতুন জায়গায় এসে পড়েছে সে। এ কোথায় নিয়ে এসেছে তাকে? ও কে? ওই যে বসে আছে ওখানে। সত্যি আর এক দেশে আর এক লোকে তখন আর এক সভা বসেছে। অশেষ মজুমদার চোখ তুলে ভালো করে চেয়ে দেখলে অনেকে চুপ করে দাঁড়িয়ে আছে। একজনের দিকে সবাই এক দৃষ্টে চেয়ে আছে। তারপর স্তোত্র পাঠ শুরু হলো। পরম কারণিক, পরম মঙ্গলময়, সর্বশক্তিমান, আমরা পাপী, আমাদের পাপ খণ্ডন করো পতিত পাবন। আমাদের মুক্তি দাও তুমি, আমাদের পরিত্রাণ দাও। এ কে? সর্বশক্তিমানের গলার শব্দে স্তোত্রপাঠ বন্ধ হয়ে গেল। করুণাময়, এর নাম হরিশ সরকার। এর নিবাস 13C কাঁকুলিয়া রোড, কলিকাতা। এ কি করেছে? এমন সময় পেছন দিকে যেন আর একটা শব্দ হলো। সভায় আর একজন আসামিকে ধরে আনা হচ্ছে। চেনা চেনা মনে হলো মুখটা। কোথায় যেন দেখেছে বেঁটেখাটো মানুষটি, মাথায় গান্ধী টুপি। হঠাৎ মনে পড়ে গেল, এরই নাম তো লাল বাহাদুর শাস্ত্রী। অবাক কাণ্ড! লাল বাহাদুর শাস্ত্রীজিকে এখানে আনলো কেন পুলিশ ইন্সপেক্টর? পুলিশ ইন্সপেক্টর ওকেও ধরেছে? শাস্ত্রীজি এসে আর একটা কাঠগড়ায় হাত জোর করে দাঁড়ালেন। ওকে? করুণাময়, ওর নাম লাল বাহাদুর শাস্ত্রী। ওর নিবাস 10 নম্বর জনপথ, দিল্লি। ও কি করেছে? পুলিশ ইন্সপেক্টর সওয়াল করলেন। এরা দুজনেই আইন ভেঙেছে। কোন আইন? দুজনেই শান্তি চেয়েছিল। সর্বশক্তিমানের চোখ দুটো হঠাৎ রাগে লাল হয়ে উঠল। অশেষ মজুমদারের মনে হলো তার পায়ের তলার পাটাতনটাও যেন কাঁপতে শুরু করেছে। সর্বশক্তিমানের রাগের আক্রোশে যেন সমস্ত বিশ্ব চরাচর লণ্ডভণ্ড হয়ে যাবে এখনই। শান্তি? হ্যাঁ মঙ্গলময়, শান্তি। কি আশ্চর্য! আমি বারবার হুকুমনামা জারি করেছি না যে শান্তি চাওয়া অপরাধ? পুলিশ ইন্সপেক্টর বললে, এই 1 নম্বর আসামি হরিশ সরকার শান্তি পাবার জন্যে কারোর সঙ্গে ঝগড়া করতো না, কারোর সঙ্গে বন্ধুত্বও করতো না। একলা কাঁকুলিয়া রোডের 13C নম্বর বাড়িতে একখানা ঘর ভাড়া করে থাকতো আর হোটেলে খেত। আর 2 নম্বর আসামি লাল বাহাদুর শাস্ত্রী ইন্ডিয়ার শান্তির জন্যে রাশিয়াতে তাসখন্দে গিয়ে শান্তি চুক্তি করেছিল।
কি সর্বনাশ! কিন্তু আমার হুকুম কি এরা শোনেনি? আমি তো বলে দিয়েছি, গাড়ি চাইলে গাড়ি দিতে পারি, বাড়ি চাইলে বাড়ি দিতে পারি। যা কিছু চাইবে মানুষ সব আমি দেব। একনিষ্ঠভাবে চাইলে আমি কিছুতে বাধা দেব না। কিন্তু আমি তো হুকুম দিয়ে দিয়েছিলুম যে শান্তি যেন কেউ না চায়। শান্তি আমি দেব না। শান্তি চাইতে নেই, শান্তি দিতেও নেই। শান্তি চাইলে সে মহাপাতক হবে। সঙ্গে সঙ্গে যেন মাথার উপর বাজ পড়ল বিকট শব্দ করে। সর্বশক্তিমান একটা কান ফাটা চিৎকার করে বলে উঠলেন, যাও, কেউ তোমরা কিছু কাজ করছো না, যাও। অশেষ মজুমদারের মনে হলো যেন বাজটা তাদের মাথার উপরেই পড়ল। তারপর একদিন ভোরবেলা একটা খবরে সারা পৃথিবী তোলপাড় হয়ে গেল। কাঁকুলিয়া রোডের 13 নম্বর বাড়িতে একটা মৃতদেহ পাওয়া গেল। নাম অশেষ মজুমদার। স্যাক্সটন অ্যান্ড জ্যাকবসন কোম্পানির অফিসের কনিষ্ঠ ডেসপ্যাচ ক্লার্ক। কেউ জানে না কিসে তার মৃত্যু হলো। আর একজন মারা গেলেন তাসখন্দে। নাম লাল বাহাদুর শাস্ত্রী। নিবাস 10 নম্বর জনপথ, নিউ দিল্লি। প্রথম খবরটা আর খবরের কাগজে ছাপা হলো না। শেষ খবরটা ছাপা হবার পর খবরের কাগজে আর জায়গা ছিল না। কিন্তু দুজনে একই অপরাধে অপরাধী। একজন শান্তি পেতে চেয়েছিল আর একজন শান্তি দিতে। দুজনেই গরিব। একজন অখ্যাত গরিব আর একজন বিখ্যাত, অত্যন্ত বিখ্যাত গরিব। গরিব ইন্ডিয়ার বিখ্যাত গরিব প্রাইম মিনিস্টার। এতক্ষণ শুনলেন বিমল মিত্রের লেখা গল্প তারপর একদিন। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।